সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলাপ করে থাকি। দিনের শিরোনামগুলো প্রথমে বলছি, এরপরে আমরা আলোচনায় যাব। বিষয়বস্তু এই দিনের খবরগুলোর উপরেই। রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে মিয়ানমার ফায়দা লুটতে চাইছে, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলম একথা বলেছেন। আজকে পশ্চিমা বিভিন্ন দেশের কূটনীতিকদের তিনি ডেকেছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, তাদের ব্রিফ করেছেন পরিস্থিতি সম্পর্কে। জাতিসংঘীয় অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউ ইয়র্কে রয়েছেন। নিশ্চয়ই এসব প্রসঙ্গ তিনি সেখানে তুলবেন, আলোচনা করবেন। আমাদের খুবই একটা আনন্দের খবর যে সাফ ফুটবলে নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে এবং এই পরে নানা ধরনের বিশ্লেষণ আছে। পরিকল্পনা এবং প্রত্যয়ের যে ফসল, যে পরিশ্রমের যে ফসল সাফ ফুটবলে আমরা সেটা পেয়েছি এবং শিরোপা জিতেছে মেয়েরা, এবং এ কারণে গোটা দেশের মানুষই উচ্ছ্বসিত। আলাপ করব সে বিষয় নিয়ে। তবে আমরা মূলত আজকে আলাপ করতে চাই এই মিয়ানমার প্রসঙ্গ এবং নির্বাচন কমিশন গতকালকে তাদের যে ইভিএম ক্রয়ের যে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এবং সেটি মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ আছে। শুরুতেই পরিচিত হব আমাদের দুজন অতিথির সঙ্গে। রয়েছেন আরমা দত্ত, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য, স্বাগত আপনাকে। রয়েছেন সাবেক সচিব এবং সাবেক রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম, স্বাগত আপনাকে। আসলে গতকালকের খবর, তারপরেও একটু আলাপ করতে চাই। আমরা তো সবসময়ই খুব গভীর এবং কি বলবো যে বিরোধপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি। এখন সবাই আনন্দে ভাসছে আসলে, কারণ মেয়েরা এত চমৎকার একটা সাফল্য বয়ে এনেছে, সাফল্যের খরা আছে আমাদের, সে কারণে আমাদের সবারই মন খুব ভালো। জনাব মোফাজ্জল করিম, আসবে কালকে তারা, এবং তাদেরকে খোলা মানে ছাদ খোলা বাসে তাদের সম্বর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। ভালো কথা। গতকালকে থেকে 2-3টা অনুষ্ঠানে আমি ইতিমধ্যেই গেছি এবং তাদেরকে অভিনন্দন দিতে যা জানো, সত্যি কথা আমি সাংঘাতিক রকমভাবে আপ্লুত হয়েছি। বহুদিনের মধ্যে এরকম এত ভালো একটা খবর শুনতে পাইনি। এই খেলাটি বা এই সাফের মেয়েদের এই প্রতিযোগিতা কোনোটাই কিন্তু আমাদের টিভিতে দেখায় নাই। এই জন্য আমার একটা আক্ষেপ ছিল। কিন্তু তবু আমি তীর্থের কাকের মতো টিভির দিকে তাকিয়ে বসেই ছিলাম। হঠাৎ দেখে দিয়েছে, স্ক্রল দিয়েছে, কিছু স্পোর্টস চ্যানেল, হ্যাঁ স্ক্রল দিয়েছে, দিয়ে সেখানে অন্য কিছু নাই, খেলা শুরু হয়েছে, খেলা চলছে ইত্যাদি আর কি। এবং তার মাঝখানে যখন দেখলাম 1 গোলে এগিয়ে গেছে, আর যায় কোথায়, একেবারে আঠার মতো লেগে থাকলাম ইয়ের সঙ্গে, টিভির সঙ্গে। এবং সেটা 1 গোল থেকে সেটা 2 গোল যখন হয়ে গেল, তখন তো কেল্লা ফতে হয়ে গেছে। আবার যখন একটা গোল দেখলাম শোধ দিয়ে দিচ্ছে, তখন আমি আল্লাহ আল্লাহ করা শুরু করছি, আল্লাহ আর যেন না হয় গোল। লাস্ট অফ অল যেটা হয়েছে, সত্যি এটা অভাবনীয়। তবে এখানে কয়েকটা কথা আছে। একজনের নামটা আরো বেশি করে বোধহয় উচ্চারিত হওয়া উচিত ছিল এবং অভিনন্দন তাকে বেশি জানানো উচিত। সে হচ্ছে এই মেয়েদের যিনি কোচ, গোলাম রাব্বানি। হ্যাঁ, ওই ছোটন আর কি। তো ছোটন তাদেরকে একেবারে হাতে গড়ে নিজের মেয়ের মতো গত 10-12 বছর ধরে, 12 বছরের মতো আর কি, গড়ে পিঠে তাদের মানুষ করেছে। এবং এত ডিসিপ্লিনের মধ্যে মেয়েগুলোকে নিয়ে এসছে, এমন ডিসিপ্লিন যে তাদেরকে বাফুফে বিল্ডিংয়ের মধ্যে বছরের পর বছর থাকতে হচ্ছে এখানে। শুধু ঈদে চান্দে হয়তো 1 দিনের জন্য দেশে গেছে। তাদের খাওয়া দাওয়া, তাদের প্রশিক্ষণ, কোচিং, সমস্ত কাটায় করে ধরে, ডেডিকেশন। হ্যাঁ ডেডিকেশন। তারাও কিন্তু তাকে পীরের মতো মানে। আচ্ছা, খুব ভালো কথা। এটা আরেকটা জিনিস, এবং সেটা মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই নোট করেছেন, যে এরা কিন্তু প্রায় সকলেই গরিব ঘরের মেয়ে। সাংঘাতিক, কারণ শুরু তো হয়েছে সেই কলসিন্দুর হাই স্কুলের যে কৃতিত্ব সাফল্য, সেখান থেকে। কলসিন্দুর সেই ধোবাউড়া থানার একটা অখ্যাত একটা জায়গা ছিল। হঠাৎ করে সমস্ত জাতি জানতে পারলো কলসিন্দুরের মেয়েরা বাংলাদেশের ফুটবলে চ্যাম্পিয়ন, একবার না কয়েকবারের পরপর ইত্যাদি। সেখান থেকেই শুরু। এবং কলসিন্দুরের যে
শিক্ষক ছিলেন, যিনি শরীরচর্চার শিক্ষক, সেই ভদ্রলোক কিন্তু উইথ ডেডিকেশন এবং তারও একটা নতুন কিছু করার বা মেয়েদের গড়ে তোলার, এই দুজন লোকের কথা আমাদের ইয়েতে উচ্চারণ করতেই হবে। উচ্চারণ করতে হবে, বিশেষ করে মেয়েদের ফুটবলে। জি। এবং আমি দোয়া করি এবং আমি আশা করি মেয়েরা আরও অনেক উপরে, এই যে যাত্রা শুরু হয়েছে জি। থেমে যাবে না, আরও চলবে এবং তখন এটা এই সমস্ত ইয়ে করতে পারে আর কি। আর এর থেকে আরেকটা বিষয় আছে, ছেলেরা যদি একটু শিক্ষা গ্রহণ করে তাহলে খুশি হব, যে তাদের ছোট বোনরা যদি এরকম করতে পারে তাহলে তারাও নিশ্চয়ই পারবে। তবে ছোট বোনদের মতো শৃঙ্খলা পরায়ণ হতে হবে। এই মেয়েদের বিরুদ্ধে শৃঙ্খলা বিরুদ্ধে কোনো কথাবার্তা ছিল না এবং সাংঘাতিক রকমের একটা আগ্রহ এবং ইচ্ছা ছিল যে ইয়ে করার জন্য। এর একটা কারণ হলো, কারণ তারা জানে বাড়ি গিয়ে কী করবো, দুবেলা তো খেতেও পারবো না। শুনতে খুব খারাপ শোনা, কিন্তু আজকাল তো পত্রপত্রিকায় এটা নিয়ে খুব লেখা হচ্ছে, তো আলোচনা করতে অসুবিধা নেই। আচ্ছা, আর আমাদের সরকারের কাছ থেকে যে প্যাট্রোনেজ যেটা আর কি, এটাও কিন্তু খুব প্রশংসনীয় ছিল। আগাগোড়া এদেরকে অনেক কিছু দেওয়া আমরা জানি না, কাউকে হয়তো একটা বাড়িটারই ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কাউকে একটু চাকরির ব্যবস্থা করা হয়েছে ইত্যাদি করে খুব সুন্দরভাবে ইয়ে করেছেন। এবং দিস ইজ অল আন্ডার দি ইনস্ট্রাকশন অফ দি অনারেবল প্রাইম মিনিস্টার। জি। তিনি তার বিশেষ লক্ষ্য ছিল এই জি। সমস্ত দিকে। আরমা দত্ত, আমরা তো আসলে দেশের অর্ধেকেরও বেশি নারী জনগোষ্ঠী, তাদের ক্ষমতায়ন, তাদের অর্থনৈতিক মুক্তি এবং তাদের সমতা, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলছি। অনেক কথার মধ্যে কিন্তু কাজ করে দেখানোটা, এক্সাম্পল তৈরি করে ফেলেছে এই মেয়েরা। আপনার কেমন লাগছে বা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এ এক অভূতপূর্ব আমাদের বিজয়, আমাদের গর্ব। আমরা কি বলবো, যে সবাই মানে অভিভূত হয়ে আছে। এবং সত্যি কথা বলতে কি, যে এই মেয়েরা মানে আমরা আখ্যায়িতই করব যে সোনার বাংলার সোনার মেয়ে। মানে সত্যি বাংলাদেশকে মানে এক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। যে আমরা যখন বলি যে জেন্ডার ব্যারিয়ারটা যে বলি, যে মেয়েরা যে বেরিয়ে আসছে, যে সেইড রোল থেকে তারা যে মেইন স্ট্রিমে সকলের সাথে সর্বকিছুর সাথে একসাথে এক পা করে এসে এটা যে ভেঙেছে, মানে কি বলবো, যে অন্ধকারের জায়গাটা, তালাটা ভেঙে দিয়েছে, মানুষের মনের মানসিকতাটা ভেঙে দিয়েছে। এবং এটা প্রমাণ করাচ্ছে যে কি না পারে মেয়েরা। তারপরেও কিন্তু এই যে কথাটা স্যার বললেন, যে সত্যি এই যে তাদেরকে তৈরি সুযোগ করে দিতে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আলাদা করে একটি মন্ত্রণালয় করেছে। এবং এখানে মেয়েদের ক্রিকেট, মেয়েরা ক্রিকেটেও জিতে এসেছে। হ্যাঁ, মেয়েদের ক্রিকেট, মেয়েদের ফুটবল, মেয়েদের যত রকম খেলা যারা ছেলেরাই খেলতো, কোনোদিন ভাবতেই পারে নাই যে মেয়েরা ওটা খেলবে। শুধু খেলবে না, তাদের উপরে যে একটা অনেক দিনের নার্চারিং যে করলো, নার্চারিং করে এই জায়গাটাকে দেখালো, শুধু না যে কারা পারে, মেয়েরা পারে, এক সাধারণ মেয়েরা পারে, তৃতীয়ত যে তাদেরকে সুযোগটা আমরা কেন আরও করে দেই না, সে জায়গাটা একটা বড় জায়গা, যেটা আমরা দেখতে পাই যে সুযোগটা দিলে পরে প্রতিটি মেয়েই সম্ভাবনাময়। আজকে যখন আমরা বলতে চাই যে মেয়েদেরকে আমরা বাল্যবিবাহ রোধ করো, তো বাল্যবিবাহ রোধ করার কিন্তু এইটা মানে কাঁদলেই হবে না, তো এই ধরনের জিনিস আমরা করতে চাই। এক্সাম্পল মানে সত্যি কথা বলতে দৃষ্টান্ত তুলতে হবে, যে মুখে বলে লাভ নেই, কারণ এটা সম্ভব, এটা আমরা দেখছি। এবং ঘরে ঘরে মেয়েরা কিন্তু এখন সাইকেল চালায়, গ্রামে গঞ্জে মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। মেয়েরা সকলের থেকে এগিয়ে আসছে, পড়াশোনাও এগিয়ে আসছে। তারা অনেক ফোকাসড, অনেক সিরিয়াস, এবং তাদের ভেতরে একটা অনেক বড় প্রত্যয় আছে,
প্রত্যয় এবং তাদের জিল এবং তাদের ডিটারমিনেশন, Determination. এই ডিটারমিনেশনটা কিন্তু সাংঘাতিক। এবং যেটা আমাদেরকে যে আমরা নারীর ক্ষমতায়ন বলছি, এই নারীর ক্ষমতায়নের এটা কিন্তু একদম অসাধারণ ক্ষেত্র, যে আমি সর্বক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং আমরা বলি, ডাক্তার, সব জায়গায়, কিন্তু আমরা স্পোর্টসে, সাফ গেমসে, ক্রিকেটে, হ্যাঁ, সব জায়গায়কে আমরা দেখছি তাদের পদচারণ, এবং কি পদচারণা, যেখানে তাদের একেবারে ইউনিক পারফরমেন্স দিয়ে তারা জিতে আসতে পারে। সেটা রিজিওনাল লেভেলের সামিটে তারা চলে গেছে। রিজিওনাল লেভেলে সামিটে গিয়ে, এবং এখন কিন্তু নেপালে ইয়েটার অ্যাটমসফিয়ারটা কিন্তু একটু বৈরী, ঠান্ডা আছে, সব কিছু যেটা আমাদের দেশের মতো মানে কমফোর্টেবল না। তারপরে কিন্তু মেয়েরা ওই রকম জার্সি পরে কীরকম করে সবাইকে একদম মানে তাক লাগিয়ে দিয়েছে, লাগিয়ে যেমন আমরা সত্যিই মনে হচ্ছিল যে আমি যেন স্বপ্ন দেখছি, আর আমি যেন দেখছি মেয়েদেরকে মানে বুকে টেনে নেই। রাইট। জনাব মোফাজ্জল করিম, এই প্রসঙ্গে আরেকটু বিষয় আমরা আলাপ করি, যে তাদের জন্য যে মানে কন্ডিউসিভ যে এনভায়রনমেন্ট, সাধারণত ট্রেডিশনালি মেয়েরা পিছিয়ে থাকার নানা কারণ, আমাদের পুরুষতান্ত্রিক সমাজের মাইন্ডসেট একটা বড় বাধা। মেয়েরা খেলবে, মেয়েদের পোশাক আশাকের বিষয় বা ইত্যাদি, এসব নিয়ে কিন্তু নানা ধরনের নেতিবাচক আলোচনা হয়। কিন্তু দেখেন যে এখন তো ফুটবলের মাঠে সেই ইসলামী দেশগুলো কিন্তু, ইরান তারা ফুটবল খেলছে, সৌদি আরবিয়া তারা ফুটবল খেলছে, সবাই এখন মাঠে নেমেছে। সুতরাং এইসব জায়গাগুলোতে আর পিছনে দেখার, বা যারা এই ধরনের পেছনমুখী চিন্তা করছেন, তাদেরকেই নতুন করে কিছু ভাবনার সুযোগ হবে কিনা, যে না মেয়েরা এগিয়ে অবশ্যই হওয়া যাবে। উচিত, বা আমার মনে হয় সে ভাবনাটা শুরু হয়েছে, ইতিমধ্যে শুরু হয়েছে। এই জন্যে কোনো প্রতিবাদ তো ইদানিং শোনা যায় না। অথচ আজ থেকে 15-20 বছর আগে যখন গোলাম রব্বানী, ছোটন বা এরা যখন আর কি মেয়েদেরগুলোকে ট্রেন আপ করছে, তখন নানা রকমের প্রতিবন্ধকতা, কটূক্তি শুনতে হয়েছে। মুক্তিও শুনতে হয়েছে, রীতিমতো হুমকি ধামকি ইত্যাদিও হয়েছে। মেয়েরা শর্ট পরে তারপরে খেলবে, এটা কেমন কথা, এটা হয় নাকি, ইত্যাদি। তো যাই হোক, এখন আশা করা যায় ঠিক হয়ে গেছে। আর প্রত্যেকটা ব্যাপারে তাই হয়। ধরুন একটা উদাহরণ দিই, জন্ম নিয়ন্ত্রণ। আমি তখন কেবল চাকরিতে ঢুকেছি সেই 60-এর দশকের প্রথম দিকে আর কি, হ্যাঁ। তখন এক শ্রেণীর লোক যারা ধর্ম বিক্রি করে খেত আর কি, তারা কী রকম বিরোধিতা করেছে এই সমস্ত। আজ প্রায় 50 বছর পরে এটা কোনো ব্যাপারই না, এটা 50-60 বছর পরে এটা নিয়ে কোনো নতুন আলোচনার কিছু নাই এনেছে। এবং যে বা যারা তখন সমালোচনা করত, তাদের বংশধররাও পর্যন্ত এখন এই সমস্ত বরং প্রচার প্রসারের দিকে উল্টো হয়ে গেছে। তো সব জিনিসেরই প্রাথমিক অবস্থায় একটা প্রতিবন্ধকতা থাকে, ওটা কাটিয়ে উঠতে পারলে। কিন্তু এইসব সাকসেস দিয়ে এই ব্যারিয়ারগুলো, যেটা সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য বললেন, যে ব্যারিয়ারগুলোকে সাকসেস দিয়ে অতিক্রম করতে হবে, দৃষ্টান্ত দিয়ে অতিক্রম করতে হবে, এবং মুখে কাজ হচ্ছে না, এবং কনভেনশনাল রোলগুলো ভেঙে যাচ্ছে। এবং যে কথাটা আমরা বলি যে না এটা ছেলের, এটা মেয়ের, এটা আর নাই, এই রোলটা কিন্তু ভেঙে যায়। এবং এই ধরনের ঘটনা ঘটালে দৃষ্টান্ত বিভিন্ন খেলাতে মেয়েরা এগিয়ে এসছে। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ওই যে তীর ছোড়া, কি বলে এটা, তীর মারা যেটা আর কি, আরে নামটা কি, খেলার ধরনের নামটা কি ওটার? আর্চারি। থ্যাংক ইউ ভেরি মাচ। বয়স না, তো যাই হোক, আর্চারিতে আমাদের মেয়েরা ভালো করবে, আর্চারি শুটিংয়ে ভালো করছে, তারপর শুটিংয়ে ভালো করবে, এবং আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে সেখানে মেডেল পাওয়ার জন্য চেষ্টা করবে, এবং পেয়েও যায় মাঝে মাঝে। এগুলো তো অভাবনীয়। এখন ব্যাপার হচ্ছে যারা পায়োনিয়ার, যারা প্রথম পথ দেখিয়ে যখন যারা শুরু করে আর কি, তাদের সময়টা বড় কষ্টের যায়, বড় ডিফিকাল্ট যায়। কিন্তু পরে আর প্রজন্ম যারা আসবে আজ থেকে 5-7-10 বছর পর, তাদের আর কোনো চিন্তা করতে হবে না, এটা একটা ডাল ভাতের মতো হয়ে যাবে, বা হয়ে যেতে শুরু করেছে ইতিমধ্যে। তো আমার কাছে খুব ভালো লাগছে যে বাংলাদেশের এই একদিকে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, যথেষ্ট উন্নয়ন হচ্ছে, এটা তো অস্বীকার করে কোনো উপায় নেই। কিন্তু যে সমস্ত দিকে আমরা পিছিয়ে আছি, রোহিঙ্গা ইস্যুতে যাব, এর মধ্যে আমাদের ওখানে কিছুটা টেনশন চলছে, এবং আমাদের ফরেন সেক্রেটারি যে ভারপ্রাপ্ত এখন ঢাকায় যিনি আছেন, খুরশিদ আলম, তিনি ব্রিফ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী আছেন নিউ ইয়র্কে, তিনিও জাতিসংঘে বক্তব্য রাখবেন, নিশ্চয়ই এই বিষয়গুলো আসবে, একটা টেনশন। আমরা ইলেকশন কমিশন নিয়ে একটু আলাপ করি। আচ্ছা, এই সময়টা যে এই
মিয়ানমারের ইস্যুর জন্য একটা প্রাইম সময়। যদিও গত মানে 3-5-6 বছর যাবৎ এই বিষয়টা আমাদেরকে ভোগাচ্ছে, আমরা অনেক চেষ্টা চলছে, কিন্তু এই যে হঠাৎ করে একটা ত্রহস্পর্শর মতো একটা যোগাযোগ হলো, কীরকম মাননীয় প্রধানমন্ত্রী একেবারে আসল জায়গায় আছেন, নিউ ইয়র্কে জাতিসংঘ হেডকোয়ার্টারে, যেখানে জাতিসংঘের অধিবেশন হতে যাচ্ছে। আচ্ছা, বিশ্বের সব তাবৎ যত নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে তার ইন্টারেকশন ফর্মালি এবং বেশি হচ্ছে ইনফর্মালি হওয়ার একটা সুযোগের জায়গায় আছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এতদিন পরে অন্তত কিছুটা হলে পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা একটু সমর্থনসূচক কথাবার্তাও শুনেছি এটার সম্বন্ধে, যদিও প্রথম দিকে কেউই এমন গা করে নাই। এখন এই সময়টাতে আচ্ছা, লক্ষণীয় জিনিস হচ্ছে মিয়ানমার একটা সাংঘাতিক ধূর্তামি করতেছে, আমি বলবো সেটা হচ্ছে কি, যে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের ব্যাপারটা যাতে ধামাচাপা পড়ে যায় সেই জন্য এখন গোলাগুলির নামে এখানে মর্টার ফেলে দিচ্ছে, এখানে গুলি মারা শুরু করছে, অর্থাৎ সমস্ত মনোযোগটাকে এখন প্রত্যাবর্ষণ থেকে ডাইভার্ট করে বর্ডার ইয়েতে নিয়ে যাচ্ছে, ক্ল্যাশে নিয়ে যাচ্ছে আর কি। তো ওটাতে আমাদের ভবি ভুললে চলবে না, এবং ভবি ভুলেও নেই। এমন নয় যে ওরা গোলাগুলি করছিল আর আমরা সঙ্গে সঙ্গে আমরা অর্ডার দিয়েছি মারাও তোমরা, তা না, বরং আমরা সংযম দেখেছি, আমরা বলে দিয়েছি যে না, আমরা গোলাগুলি করব না, আমরা আলাপ আলোচনার মাধ্যমে এবং এটা বন্ধ হওয়ার জন্য আমরা বারবার প্রতিবাদ জানাতে থাকবো। 4-5 বার ডাকা হয়েছে, ওই যে অ্যাম্বাসেডারকে ডাকা হয়েছে, এবং অ্যাম্বাসেডারও আবার অত্যন্ত কৌশলী লোক দেখলাম। তিনি বলেছেন যে এটা মনে হয় আরাকান আর্মির এরা একটু গন্ডগোল লাগানোর জন্য আমাদেরকে বিপদে ফেলার জন্য ওরাই গুলি টুলি মারছে, অর্থাৎ অ্যাম্বাসেডার যেরকম আর কি মিথ্যা। কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব যে ভারপ্রাপ্ত উনি বললেন যে এটা যে জিওগ্রাফিক্যাল লোকেশন, সেখানে আরাকান আর্মির এইদিকে এসে মানে মোটার শেল করার ওটা তো ডিফারেন্ট সাইড তাদের। হ্যাঁ, উনি খুরশিদ আলম সাহেব তো অনেক বিজ্ঞ লোক এবং উনি জবাবও দিয়েছেন ঠিকঠাক আছে, কিন্তু ওরা তো ওদের চেষ্টা তো চালিয়েই যাবে আর কি। তবে পুরো জিনিসটা যদি প্রথম থেকে দেখেন তাহলে আমি বলবো যে বোধহয় মিয়ানমারের ব্যাকফুটে যাওয়ার সময় এসে গেছে। এই জন্যে ওদের তো কিছু ইস্যু নাই আসলে। কি বলবে তারা রোহিঙ্গা সম্বন্ধে, কি বলবে? কিছু মিথ্যা কথাবার্তা কিছু বলতে পারে আর কি, আর বলতে পারে। তাদের একমাত্র জোরটা হচ্ছে তাদের বন্ধু চায়না, যে তাকে পেলে পুষে। চায়না তো আমাদেরও বন্ধু। এই বন্ধু আর সেই বন্ধুর মধ্যে একটু তফাৎ আছে। একজনের সঙ্গে তাদের একেবারে মানে অলমোস্ট রক্তের সম্পর্কের মতো। সেই আজ থেকে কত 50 বছর আগে, না আরও বেশি, 60-এর দশকের প্রথম থেকে যখন এরা চায়নার সহায়তায় কিন্তু তারা তাদের নিজেদেরকে বিল্ড আপ করতে শুরু করলো। মিয়ানমার তখন নাম ছিল বার্মার কোনো কথাবার্তা কোনো আন্তর্জাতিক মহলে কোনো উচ্চারিত হতো না, কিছুই না। এবং এই সময়ে তারা চুপি চুপি চাইনিজদের সঙ্গে বন্ধুত্বটা খুব নিবিড় করে ফেলেছিল, এবং তাদের যত কিছু উন্নতি যা কিছু সব চীনের সহায়তায় হয়েছে। আর চীনও যে একেবারে দয়াপরবশয় কিছু করছে তা না, চীনের স্বার্থ হলো সে বিভিন্ন সুবিধা নিয়েছে ওখানকার, কারণ মিয়ানমার তো পার্টিকুলারলি বেসটা, হ্যাঁ সেটা তো আছে, আর এমনিতে খুব জায়গা তো ওই সমৃদ্ধ তাদের মিনারেলস, হ্যাঁ মিনারেল ইত্যাদি আছে, এগুলোর জন্য আর কি। তো আসছি আপনার কাছে একটু আলামা দত্ত, আপনি এই টেনশনটাকে কিভাবে দেখছেন এবং সরকার যেভাবে ডিল করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আছেন, অ্যাম্বাসেডার মোফাজ্জল করিম বললেন যে প্রধানমন্ত্রী সেখানে আছেন, সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে উনি জানাতে পারবেন, লিডার্সরা সেখানে আছেন, এর মাধ্যমে আমরা যে কৌশলটা নিচ্ছি এটা কি আমাদের টেনশন কমাতে সাহায্য করবে কিনা? অবশ্যই এটা সাহায্য করবে। এই কারণে করবে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা জায়গা পরিষ্কার, সেটা হলো যে আমি রিজিয়নাল কোঅপারেশন এবং শান্তি চাচ্ছি, এবং এটার ব্যাপারে বঙ্গবন্ধু পরিষ্কার যখন 1974 সনে জাতিসংঘে উনি যখন বক্তৃতা দিয়েছিলেন, ওনার মেন প্রতিপাদ্য ছিল যে রিজিওনাল কোঅপারেশন মানে এই এলাকায় শান্তি, নিজ এলাকায় এবং পুরো এলাকায় শান্তি স্থাপন এবং আর্মস যেন রেসিং না হয়। হ্যাঁ,
এবং সেটারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি চলছে। একেবারেই বাংলাদেশ কখনোই নিজে থেকে কাউকে কখনো করেনি, মানে অ্যাটাক করেনি, কখনোই না। এবং রেগুলার যখন এই ধরনের ঘটনাগুলো, বর্ডার কনফ্লিক্টসগুলো আসছে, কনফ্লিক্ট বলা ঠিক, বর্ডারে যখন আনরেস্ট যখন হচ্ছে, তখন কিন্তু বারবারই গিয়ে, যেমন ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার গার্ডরা গিয়ে বসছে যে এটা আমাদের থামাতে হবে, তেমনি এই মিয়ানমারের ব্যাপারটা তো আরও কঠিন হয়ে গেছে, কারণ তারা একটা ভয়ঙ্কর, মানে অন্যায় কাজ, মানে হিউম্যান রাইটস ভায়োলেশনের চূড়ান্ত একটা জায়গায় তারা পৃথিবীতে স্থাপন করেছে, যে তারা কোনো মানে হিউম্যান রাইটস কোনো বলে ব্যাপার তাদের নাই। তাদের নিজেদের দেশের লোকদেরকে অত্যাচার করে, শিশু, মহিলা কোনো বাদ নাই, তাদের দেশ থেকে উচ্ছেদ করে তারা বাংলাদেশে পাঠিয়েছে। এবং সেখানে এটা পৃথিবীর একটা দৃষ্টান্তই মাননীয় প্রধানমন্ত্রী স্থাপন করেছেন, যে কারণ সেই বেদনা তার আছে, যে ৭১ যখন পাকিস্তানি সেনাবাহিনী যখন আমাদের উপরে অত্যাচার করছিল মুক্তিযুদ্ধের সময়, সে সময় যখন ভারতবর্ষ আমাদেরকে স্থান দিল, হ্যাঁ, না হলে কিন্তু আমাদের আরও কত লক্ষ কোটি লোক মারা যেত। সেই বেদনার জায়গাটা ওনার ভেতরে কঠিনভাবে কাজ করে, যে অসহায় মানুষ যার কোনো অপরাধ নাই, তাদেরকে যখন এই অন্যায় কাজ করছে, তখন তো উনি স্থান দিয়েছেন, তাদের জন্য যত রকম ব্যবস্থা আছে, এবং দৌড়ে দৌড়ে উনি সবার কাছে বলছেন যে এই অ্যাট্রোসিটি থামাও, এই অ্যাট্রোসিটি থামাতে হবে। এবং যখন জাতিসংঘে উনি গেছেন, ঠিক এই সময়টাকে মানে তারা আবার মানে টার্গেট করে এই ধরনের অন্যায় কাজটা করছে, যাতে করে বলতে পারে যে আমরা এই ইস্যুটা যেন ডাইভার্টেড হয়ে, যে কথাটা আমরা বলছি, যেন রোহিঙ্গা ইস্যুটাকে আমরা, যে রোহিঙ্গা সেটেলমেন্টের যে কথাটা বলছিলাম, যেটা পৃথিবীতে এখন সবাই চাপ দিচ্ছে, এটাকে ডাইভার্ট করার জন্যে। তবে এটা আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুবই চমৎকারভাবে মানে শান্তি স্থাপনা এবং কিভাবে একেবারে আলাপ করে, মানে গভীরভাবে আলাপ করে এটাকে সমাধান করা এবং সহযোগিতা চাওয়া, এবং এটা পিস, আর আমরা যে কথা বলি শান্তির জায়গাটা, রিজিয়নাল কনফ্লিক্ট থামানোর জায়গাটা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা পরিষ্কার জায়গা, যে আমার রিজিয়নে আমার শান্তি স্থাপনা করতে হবেই, এবং সেখানে আমি সেটা সর্বোচ্চভাবে আমি জোরে আমি সেই জায়গাটা জাতিসংঘে এটা তুলবো, যেটা পৃথিবী জানুক, এবং কোনো উস্কানির মধ্যে আমরা যাব না, পা দেবই না, আমরা সেই ট্র্যাপে পড়বই না। ওকে, রাজনীতি প্রসঙ্গে আসি। স্থানীয় রাজনীতি প্রসঙ্গে ইলেকশন কমিশন অনেক চেষ্টা করছে, বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছে, পার্টিগুলোর সঙ্গে কথা বলেছে, তারপর একটা সিদ্ধান্ত নিয়েছে যে সর্বোচ্চ 150 আসনে তারা ইভিএম করবে, এবং সেই সিদ্ধান্ত চূড়ান্ত করে সেটা রোড ম্যাপ দিয়ে তারা চূড়ান্ত করেছে, এবং ইভিএমের জন্য কী পরিমাণ টাকা পয়সা খরচ লাগবে সেটারও একটা হিসেব কষেছে তারা। এখন কর্তৃপক্ষের কাছে তারা পাঠাবে, এই টাকা পয়সা ছাড় করে দেন, তারা হয়তো ওই মেশিনগুলো কিনবে ইত্যাদি। একই সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজনৈতিক পক্ষগুলো বেশ মাঠের মধ্যে সক্রিয়, তারা একে অন্যের বিরুদ্ধে কথা বলছে, এবং কোনো কর্মসূচি দিলে সেটা আবার পাল্টা কর্মসূচি আসছে, কিছু কিছু সহিংসতাও ঘটছে। কিসের ইঙ্গিত? দেখুন, আমি আমাদের বর্তমান যে রাজনীতি বাংলাদেশে যেটা চলছে এই সময়টাতে আমি অত্যন্ত অস্বস্তি বোধ করছি, এবং অস্বস্তি বোধ করার অনেক কারণ আছে। আমি কোনো দৃষ্টান্ত খুঁজে পাই না আমাদের আশেপাশে, সাফ দেশগুলাই বলেন বা অন্য দেশ, যে ভোট সামনে আসছে সেই জন্যে 1.5 বছর আগেই লাশ পড়তে শুরু করবে, আর কেউ মিটিং করতে চাইলে পরে তাকে পিটাইয়ে একদম তুলে দিতে হবে। আর বক্তব্যের মধ্যে এখন সব সময় আপনি দেখবেন যারা কি নেতৃস্থানীয় যারা বক্তব্য দিচ্ছেন, যাদের কথা শোনার জন্য অধীর আগ্রহে তার দলের লোকজন এবং দেশবাসীও উন্মুখ হয়ে থাকে, তাদের মুখ দিয়ে কিন্তু যা কথাবার্তা বের হয়, এটা আমার কাছে অত্যন্ত মানে কি বলবো, শিশু সুলভ মনে হয়। যে কোনো মানে সেন্সিবল লোকে এরকম কথা বলতে পারে কেন? উস্কানিমূলক কথা বলতেই হবে কেন? অন্য কথা বলতে পারেন না?
আমি কোনো বিশেষ কোনো দলকে বলছি না, সব দলের মধ্যে এটা লক্ষণীয়। এমনকি যারা প্রধান যে দুইটি দল আবাহনী আর মোহামেডান, তারা বাদ দিয়া অন্যান্য যারা বিআরটিসি আর এই ইস্ট্যান্ড আর এই সেই ফকিরাপুল পার্টি ইত্যাদি যারা আছে, তারাও ইদানিং কথাবার্তা বলতেছে, কারণ ওখান থেকে দেখতেছে নেতা সাহেবরা যে বড় বড় মানে তাদের যারা নেতৃবৃন্দ, তারা যেভাবে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, এটা না হলে পরে এদের মূল্যায়ন হবে না। তো সেই জন্য এখন এইটাই যদি হয়, তাহলে শান্তিপ্রিয় কোট আনকোট শান্তিপ্রিয় বাংলাদেশের নাগরিকরা, তারা বেচারারা খুবই অসহায় বোধ করে যে আমরা তো এগুলো শোনার জন্য তো আমি এত টাকা খরচ করে টেলিভিশন কিনি নাই, বা আমার সময় মূল্যবান সময় নষ্ট করে টেলিভিশনের পাশে বসি নাই। বন্ধ করে রাখবেন যদি আপনি দেখতে না চান। তো রাখেন টাকা দিয়ে কিনলাম কি জন্য তাহলে? বন্ধ করে রাখার জন্য আমি টাকা দিয়ে এই 30-40 হাজার টাকা দিয়ে একটা টেলিভিশন কিনেছি নাকি? কত দাম আজকাল? 30-40 নাকি না এরকম যতই হোক। আচ্ছা, একটা গরিব লোকের জন্য 30,000 কেন, 10,000 অনেক টাকা। হাওয়াবার কারণ রাজনীতি তো উনি রাজনীতিবিদ, এই জন্য ওনার সামনেই বলছি, রাজনীতি করাতে বক্তব্য দেওয়ার অনেক 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 কিছু আছে। আমাদের অভাব অনটন, আমাদের দ্রব্যমূল্য, আমাদের অমুক তমুক ইত্যাদি বহুত কিছু হয়। গণতন্ত্র নিয়ে আপনি দিস্তার পর দিস্তা বই লিখেন, আপনি যা খুশি করেন বলুন, বলতে থাকুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলুন, আপনি মিয়ানমার নিয়ে বলুন, যা খুশি বলুন, যে সরকার কিছুই পারছে না, ব্যর্থ হয়ে গেছে ইয়েদের রোহিঙ্গাদের ব্যাপারে, বাস এগুলো শুনতে আমার আপত্তি নেই। কিন্তু আপনি এই সমস্ত বাদ দিয়ে এখন যেহেতু আপনার চোখ হচ্ছে 2023 সালের উপরে, নির্বাচনের উপরে, ডিসেম্বর 2023 অথবা জানুয়ারি 2024 এটার উপরে, অর্থাৎ আর 1.5 বছর পরে যে আপনি ইয়েতে যাবেন, ইলেকশনে যাবেন, এটার উপরে, তার জন্য কি সারাক্ষণ আমাকে এগুলো শুনতে হবে? একদম তাতে হয় কি ময়দান গরম হয়ে যায়। এখনই যদি এরকম গরম হয়ে যায়, এখনই যদি লাশ পড়াপড়ি শুরু হয়, আর টিভির পর্দায় টর্দায় যা দেখছি বা খবরের কাগজের ছবিতে যা দেখা যায়, যে হাতে একদম মানে খোলাখুলিভাবে ইয়ে নিয়ে কি বলে লাঠি নিয়ে, কিংবা ওই যে তলোয়ারের মতো কি জিনিস একটা, ওইটা নিয়ে মহড়া দিচ্ছে, যাচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া, এগুলো দেয়ার শুড বি অ্যান এন্ড টু ইট। আচ্ছা, তারপরে আরও দুটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে। একটা, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে পরিষ্কার বলে দিলেন যে কেউ যদি রাজনৈতিক আন্দোলন করতে চায় বা কোনো রকমের মিটিং মিছিল করতে, তাদের কোনো বাধা দেওয়া হবে না, তারা করতে পারে। যেদিন বললেন সেদিনও বাধা দেওয়া হয়েছে, এবং তার কথা কেউ কর্ণপাতই করলো না। এখন একটা দলের প্রধান, এবং সবচেয়ে বড় কথা একটা সরকারের প্রধান, তার কথাটাকে যদি এরকমভাবে অবমূল্যায়িত করা হয়, এটা তো আমি বলবো অত্যন্ত বেয়াদবি, একটা সাংঘাতিক বেয়াদবি। কারণ তারপরে তো তার দলের কেউ এটা মানে নাই, রীতিমতো ইয়ে চলছে। তো এইগুলা ঠিকঠাক করা উচিত। শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার বলে একটা জিনিস, আমরাও এককালে রাজনীতি করেছি কলেজে। এমন একটা কলেজে পড়তাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তখন 50-এর দশকে এটা অত্যন্ত একটা মানে পলিটিক্সের দিক দিয়ে অত্যন্ত একটা অগ্রসর, আমি খারাপ কিছু বলবো না, অগ্রসর গিয়েছিল। সেখান থেকে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি ছাত্র ইউনিয়ন করতাম, সবই ঠিক আছে। কিন্তু আমরা তো এই ধরনের ইয়ে করি নাই। তখন এনএসএফকে লাগালো সরকার, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন বলে একটা, এনএসএফ, একটা শব্দটা বলা উচিত না, কুখ্যাত একটা অর্গানাইজেশনের সৃষ্টি করেছিল। তাদের সঙ্গেও তো আমাদের এরকম হয় নাই, বা তারাও আমাদেরকে ওপেনলি এরকম ধাওয়া দেওয়া, এই করে সে করে। পরের দিকে অবশ্য 60-এর দিকে শেষের দিকে কি 5-7-টাত্তর কী আইসে ওই সাপ নিয়ে রাজনীতিতে তবা এই সমস্ত হয়েছে। কিন্তু সেগুলা হয়েছে ছাত্রদের মধ্যে হয়েছে। এখন তো সে আমরা যারা ছাত্র ছিলেন, এখন তো তারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। তারা যদি এখনও যদি সেই সংস্কৃতি, সাপের খেলা যদি দেখাতে থাকেন, অত্যন্ত। জি, সংসদ সদস্য আরমা দত্ত যে ইঙ্গিতটা উনি দিলেন যে গণতান্ত্রিক পরিবেশ বা কি বলে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সবারই দায়িত্ব আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে বিরোধী দল নানা ধরনের অভিযোগ আছে, মামলা মোকদ্দমা, নির্যাতন বা অন্যান্য অভিযোগ বিরোধী দলের কাছ থেকে আছে। তো যখন প্রধানমন্ত্রী বললেন যে সভা সমাবেশ করলে বাধা দেওয়া হবে না, তখন বাধা দেওয়ার ঘটনা কি ঘটছে, বা অনেক সময় বলে যে আমরা বসে থাকবো না বা ইত্যাদি, এটা আপনি কতটা মনে করেন যে সরকারি দল এক্ষেত্রে কতটা নেতিবাচক বা ভূমিকা, কী ধরনের ভূমিকা পালন করছে, আপনার কি মনে হয়? একটা কথা যে পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন যে যে কোনো রকম রাজনৈতিক কনস্ট্রাকটিভ রাজনীতিতে কোনো বাধা
যেন না দেওয়া হয়। এখন যে কথাটা আমরা দেখতে পাই বা আমরা যে কথাটা যে অবস্থানটা বুঝতে পারি যে আসলে এখন রাজনীতির জায়গাটা হলো যে এই জায়গাটাকে কনস্ট্রাকটিভ জায়গাটা বা সেই যে সংস্কৃতিটা এটা পাল্টে গেছে, ওভারঅল পাল্টে গেছে। কেমন তো পাল্টাতে এটা সরকার যথাযথভাবেই এটাকে মানে চেষ্টা করছে যে এটাকে যেন এইরকম এই ধরনের কনফ্রন্টেশনাল জায়গায় না যায়। কিন্তু যেটা হয় কি যে এক একটা ক্ষেত্র আছে, যেমন অপোজিশন এবং পজিশন দুটোই যে জায়গা থাকে যে ওভারঅল একটা বেসিক প্রিন্সিপালকে এটা মানতে হয়। বেসিক প্রিন্সিপাল, এখন বেসিক প্রিন্সিপাল হলো বাংলাদেশের যদি অস্তিত্বটাকেই বা বাংলাদেশের জন্মকে, বাংলাদেশের জাতির পিতাকেই যদি অস্বীকার করা হয়, আর এরা তো হলো যারা রাস্তায় থাকে তারা হলো অল্প বয়সের ছেলেপেলে, এরা তো বর্ষিয়ানরা থাকে না, বর্ষিয়ানরা তো আর এখন এটা নিয়ে বেশি কথা বলে না। এই জায়গাটাই হলো ঝামেলা যে আমরা কেন, নিশ্চয়ই আমরা রাজনীতি করব, রাজনীতির ভেতরে আমাদের একরকম চিন্তাধারা হবে, সেটা সকলের একরকম মিল হবে না, সেটাই তো গণতন্ত্র, সেটাই গণতন্ত্র। এবং সেই জায়গাটাকেই আমাদের কাছে মানে আমরা দেখি যারা সবাই মানে হতবাক হই যখন মানে জাতির পিতা বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়। কারণ আমরা এই রাষ্ট্রটা কোথা থেকে পেলাম, কেমন করে পেলাম, তখনই এটা একটা অন্য মাত্রায় চলে যায়। আমরা করব কেমন সব জায়গায় পৃথিবীতে, ম্যান্ডেলা থেকে আরম্ভ করে ইয়েতে সাউথ আফ্রিকাতে, ভারতবর্ষে মহাত্মা গান্ধী, নানা ধরনের দলগত মতবিরোধ আছে, কিন্তু জাতির পিতা নিয়ে তো কোনো মতবিরোধ নাই ডেফিনেটলি। কিন্তু এই জায়গাটাতেই মানে আসলে একটা জায়গায় সমঝোতা আসা উচিত যে আমার এই জায়গা ফান্ডামেন্টাল জায়গা, এই ফান্ডামেন্টাল জায়গাটাকে আমি স্বীকার করি, আমি নিশ্চয়ই আমার 101বার অধিকার আছে যে আমি একটা দলের একরকম প্রিন্সিপাল থাকে, আরেক দলের একরকম প্রিন্সিপাল থাকে, সেটা সবসময় তেলে জলে মেলে না। কিন্তু একটা পর্যায়ে আমরা কি করি, আলাপচারিতার মধ্যে দিয়ে একটা কনস্ট্রাকটিভ জায়গায় যেতে হয়। এই জায়গাটাই আমার মনে হয় যে আমি এটা মনে করি যে বেসিক জায়গাটাকে কিন্তু মানে আমাদেরকে একেবারেই ঘুরিয়ে আনতে হবে শুধু না, এই নতুন প্রজন্ম যারা এই জায়গাটাকে নিয়ে মাঠে অশান্তি তৈরি করে, এবং আমরা এতগুলো বছর ধরে আমরা দেখছি যে একটা অন্য কৃষ্টি তৈরি করেছে যেখানে জাতির পিতা বঙ্গবন্ধুকে অস্তিত্বই রাখি নাই, কিন্তু আমি বাংলাদেশের নাগরিক। তো আমি বাংলাদেশের নাগরিক হলামটা কি করে? এই যে গণতন্ত্র বা মানবাধিকার বা নির্বাচনের স্বচ্ছতা, এই বিষয়গুলোই দিয়ে ঘুরে ফিরে আলোচনার মধ্যে আসে। এগুলোর মধ্যে মানে গঠনমূলক আলোচনার মানে আপনার যে গণ্ডি, সে এটার কোনটা এর ভেতরে কোনটা এর বাইরে, যে আলোচনাগুলো ধরেন যে রাজনীতির মাঠে আসে, সেটার মধ্যে আপনি কোনটাকে এই গঠনমূলক আলোচনার বাইরে, উনি যেন একটা পয়েন্ট আউট করেছেন যে ফাদার অফ দি নেশনের বিষয়টিকে যে রাজনৈতিক দলগুলো যেটা বলেছেন আমি যদি বুঝতে পারি যে দুই একটা বিষয় খুবই স্পর্শকাতর এবং যেগুলোর মধ্যে কোনো বিতর্ক হওয়া উচিত নয়, সেগুলা নিয়ে যেন রাজনীতি না হয়, সেগুলা নিয়ে যেন বিতর্ক সৃষ্টি হয়, এর মধ্যে কোনো সংশয় নেই, এটা ঠিকই আছে। কিন্তু কই এখন যে কেউ যদি কয় যে আমাদের আগামী বৃহস্পতিবার দিন আমরা একটা করব, সমাবেশ করব, সঙ্গে সঙ্গে আপনি বুঝে ফেললেন যে তারা এই সমাবেশের মধ্যে গালাগালি করবে, সঙ্গে সঙ্গে আপনি বুঝে ফেললেন যে এই সমাবেশ করতে দেওয়াটা ঠিক হবে না, কারণ সেখানে গেলে পরেই তারা ওই যে পয়েন্টগুলো বললেন আর কি, জাতির পিতা সম্বন্ধে বা সেগুলো উচ্চারিত হবে, গালাগালি হবে। তার আগেই তো আপনি বেরোতেই তো দিচ্ছেন না ঘর থেকে। তারপরে মামলা মোকদ্দমা হয়, পুলিশ দেখা যায় একটা হলো, একটা কোথাও একটা সংঘর্ষ ইত্যাদি হলো, পুলিশ দেখা যায় গিয়ে একতরফাভাবে 300-400 লোকরে আসামি করে মামলা দিয়ে দিচ্ছে বিরোধীদের। অন্য পক্ষ, এদের নাম বলাটা উচিত না কারণ সবাই আমরা জানি, অন্য পক্ষ যে এখানে ছিল, লাঠি তো দুই দিক থেকে, এত ধরলাম যে দুই দিক থেকে লাঠি বাড়াবাড়ি হয়েছে, অন্যদের লাঠিটা আপনার চোখেই পড়লো না পুলিশের, খালি একদকে। এইগুলা করলে পরে অবস্থা ভালো থাকবে না, কারণ সবাই আমরা রক্ত মাংসের মানুষ,
এগুলো দেখতে দেখতে সহ্য করতে 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 তারপরে আগুন এক সময় দাউ দাউ করে জ্বলে উঠবে, যেটা কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। নির্বাচনের আগে পরিবেশটাকে যথাসম্ভব ইয়ে করে রাখতে হবে, আপনার অনুকূলে রাখতে হবে, যথাসম্ভব ঠান্ডা মস্তিষ্কে পুরা জিনিসটা চালানো। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে আজকে 1 বছর 4 মাস 5 মাস আগে যদি দেখা যায় যে 1টা 2টা 3টা লাস্ট পড়েছে, তখন তো 20টা 30টা পড়া শুরু করবে, আল্লাহ মাফ করুক। আর নির্বাচন কি আর অন্য কোথাও হয় না? আমাদের আশেপাশের দেশগুলোতে কি হয় না? আমরা ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখি না, কারণ তাদের কি হচ্ছে না? কই এরকম তো একেবারে, সেখানেও আপনার বিজেপি ক্ষমতায় আছে বা তৃণমূল প্রধান একটা দল, কংগ্রেস প্রধান আরেকটা দল বিরোধীতে আছে। কই এই ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ তো আমরা খুব একটা হয়, মাঝে মাঝে যে হয় না তা নয়, হয়, কিন্তু ঢালাওভাবে সবসময় এরকম হয় না। আমাদের গ্রামার ঠিক করতে হবে, রাজনীতি করতে হলে পরে গ্রামার ঠিক করতে হবে। কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে এই যে মাননীয় সংসদ এর মধ্যেই রাজনীতির শেষ কথা নয়, বা আমাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের রাজনীতির শেষ নয়, যে আর কোনো এরপরে তো এদের যখন পালা শেষ হয়ে যাবে বিভিন্ন ক্ষেত্রে, আপনার যখন এই এনটিভির আপনার ভূমিকা শেষ হয়ে যাবে, একদিন তো শেষ হবে, আপনি রিটায়ার করবেন, আমি চাকরি থেকে রিটায়ার করেছি, আর যারা আসবে তারা কি জিনিস দেখে শিখতেছে, তারা কাদের হাতে আমরা তুলে দিয়ে যাচ্ছি রাজনীতি। জি, আর তো আপনার কাছে শেষ মন্তব্য শুনবো, সেটা হচ্ছে যে শক্তির বিচারে, পার্লামেন্টের শক্তির বিচারে আপনারা সংখ্যাগরিষ্ঠ, এবং যারা বিরোধী দলে আছে, বিশেষ করে যারা এখন মাঠের রাজনীতি বিরোধিতা করে, তাদের সংখ্যায় অনেক তারা দুর্বল। নির্বাচনের কোয়ালিটি নিয়ে তাদের নানা ধরনের প্রশ্ন আছে, সেগুলো বাদই দিলাম। কিন্তু এখন যখন নির্বাচন ঘনিয়ে আসছে, যখন মাননীয় প্রধানমন্ত্রীও বলেন বা সরকার দলের মধ্যে এক ধরনের রিয়ালাইজেশন থাকে, তখন আসলে কৌশলটা কি? লিভিং সাম স্পেস ফর দি অপোজিশন সো দ্যাট দে ক্যান স্পিক আউট, অথবা যে তারা আসছে উঠে, সুতরাং নির্বাচনের আগে আমাদেরও মাঠ দখল করতে হবে, মানে কি ধরনের মানে রাজনৈতিক অবস্থান? 1 নম্বর, এটা হলো দখলের ব্যাপার নেই, মাঠ দখল আমি করবো কেন? এটা লেভেল প্লেইং গ্রাউন্ডে যেতে হবে, অ্যাবসলিউটলি লেভেল প্লেইং গ্রাউন্ড। এখানে দখলের ব্যাপার নেই। গণতন্ত্রের এই জায়গাটা হলো, মূল জায়গাটা হলো যে আমার ইকুইটি, আমি কিভাবে আমার জায়গাটাকে, আমার রাজনৈতিক জায়গাটাকে, রাজনৈতিক স্পেসটাকে আমি কিভাবে কনস্ট্রাকটিভভাবে নিয়ে আসবো, এক। দ্বিতীয় হলো, আপনারা সবাই দেখেন, আপনারা টেলিভিশনে দেখেন যে সংসদে সবথেকে বেশি কিন্তু কথা বলার বা মতামত প্রকাশ করার সুবিধা কিন্তু অপোজিশনকেই দেওয়া হয়। এবং একেবারে আপনাদের কাছে রেকর্ডও আছে, সবাই রেকর্ড দেখবেন, যে আমরা যারা আছি তারা তো বলি, কিন্তু সেটা আমাদের সীমিত। কিন্তু বিরোধী দলকে একেবারে খোলা স্পেস, খোলা মাঠ, যখনই হেন দিন যায় না যে বিরোধী দলদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, সে বিএনপি, জাতীয় পার্টি, ডেফিনেটলি গণফোরাম, সবাই এরা কিন্তু অত্যন্ত সোচ্চার এবং অনেক গালাগালি করে। মানে যে জায়গাটা আমরা অবাক হয়ে যাই যে এটা তো মানে একই ভাষা, একই কালচার। মানে হ্যাঁ, তুমি বলবে, তুমি পার্লামেন্টে কথা বলবে, পার্লামেন্টের একটা ভাষা আছে, এটা পার্লামেন্টেরিয়ান ল্যাঙ্গুয়েজ আছে। সেইখানে যখন এই পার্লামেন্টে কথা বলা মানে পৃথিবীকে জানানো। এবং কি মনে হয় যে দুপক্ষই এই ভাষা ব্যবহারের ক্ষেত্রে? না, দুই পক্ষ, শুধু এক পক্ষই খুব মানে মারাত্মকভাবে বলে। আর তখন মানে সেটা আমরা মানে কষ্ট করে করি, কারণ এটা তো মানে হজম করতে হয় এই কারণে, কিন্তু মাঝে মাঝে প্রতিবাদ তো হয়, কিন্তু ওই ক্ষেত্রে না, ওই লেভেলে না। লেভেলটা কিন্তু মারাত্মক হয়ে যায়, কারণ এটা পৃথিবীর কাছে পৌঁছে যায়। তখনই কিন্তু একটা ভায়োলেন্ট স্পিচ, মানে এই ভায়োলেন্ট স্পিচটা কিন্তু মারাত্মক। এটা বন্ধ করতে হবে। আর লাস্ট আপনার 30 সেকেন্ডে যদি একটু আমরা শেষ করব। কি বিষয়ে? মানে এই যে মানে উনি বললেন যে এক পক্ষই শুধু মানে যেটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ভাষা প্রয়োগের ক্ষেত্রে, আমি ঠিক অ্যাকচুয়ালি একমত হতে পারছি না। কারণ বিরোধী দলের কাজই তো হচ্ছে তীব্র ভাষায় কোনো কিছু বলা, এবং ওই যে সময় বেশি দেওয়া ইত্যাদি বলছেন। একদিকে যেখানে মানে শতকরা 80 বা 90 হচ্ছে সরকারি দল, আর বাকি তো ওই সেইটুকুর জন্য কভার করার জন্য দিতে হবে। সর্বোপরি উনি যা বলেন তাই যদি সত্য হয়ে থাকে,
তাহলে স্পিকার আছেন কেন ওখানে? তিনি তো চট করে থামিয়ে দিয়ে আপনার ভাষা পরিবর্তন করেন, না হয় বসেন, শেষ কথা শেষ। ওটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার যে সহনশীলতাটা সবার মধ্যে আসতে হবে। সেটা সরকারি দল, সরকারি দল, বেসরকারি সব দল মধ্যে ক্ষেত্রে আসতে হবে। আর এগোতে পারছি না আজকে। এবং আমি শেষ একটা কথা, আপনি আমাকে মাত্র সময় দিয়েছেন কম, আমি একটা শেষ কথা বলতে চাই। বাংলাদেশ কিন্তু আজ থেকে ধরেন 20 বছর, 25 বছর, 30 বছর আগে, 40 বছর, 50 বছর আগে যে বাংলাদেশ ছিল সত্যি সেই নাই। অতএব আমাদের মর্যাদাও এখন, যখন আমরা এখন একটু মর্যাদার রাজনীতিক সেটার সঙ্গে মানানসই হতে হবে, সেটার প্রতিফলন দেখতে চাই। এবং যে গণতন্ত্রের কথা বলে বলে আমরা ইয়ে করছি, জি ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোফাজ্জল করিম আপনাকে, ধন্যবাদ আরমাদত আপনাকেও। এটা একটু জাস্ট বলতে চাইছিলাম যে গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য আমাদের মাননীয় স্পিকার এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যথেষ্ট উদার, এবং এই উদারতাটা একটা দৃষ্টান্ত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে।